আজ মিমি ও কাইফের বিয়ের ৬ মাস পূর্ণ হল। মিমি ভাবতেও পারছে না এত তাড়াতাড়ি ৬টা মাস কিভাবে কেটে গেল ওই গম্ভীর লোকটার সাথে। মিমি নিজেদের রুমের বিছানায় চুপ করে বসে আছে, আর বসে বসে তানিয়াকে ইচ্ছেমতো বকে দিচ্ছে। তানিয়া তাকে কেমন বিপদে ফেলল। তানিয়া মেঘের সাথে বুদ্ধি করে তাদের ঘরের বিছানা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। মেঘ ও বউয়ের কথায় নাচতে নাচতে সবটা করল। সাদা চাদরের ওপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো। তানিয়া রুমের সাথে সাথে তাকেও ছাড় দেয়নি। মিমিকে জোর করে একটা শাড়ি পরিয়ে দিয়েছে। নিজের দিকে তাকালেই মিমির কেমন লজ্জা লজ্জা লাগছে। বারংবার সে গুটিয়ে যাচ্ছে। শাড়িটা পরানো ছাড়া তানিয়া আর কিছু করেনি। তবে তাকে মেরে ফেলার মতো চরম লজ্জাজনক কথাবার্তা বলেছে। তানিয়া মিমিকে বলেছে, জানিস মিমু, আমাদের ফার্স্ট নাইটের পর থেকে মেঘ রাতে আমাকে মেকআপ করতে দেয় না, এমনকি লিপস্টিকও না। যদি কোনো কারণে মেকআপ করা থাকত তাহলে সে ধমকা ধমকি করে তা নিজে ধুয়ে ফেলত। কেন জানিস? মিমি বোকার মতো মাথা দুপাশে নাড়িয়েছিল। তানিয়া হেসে তার কানে কানে বলেছিল, কারণ মেকআপের স্বাদ তার পছন্দ নয়। তো আমি চাচ্ছি না ভাইয়ার কোনো প্রকার সমস্যা হোক। মিমি লজ্জায় গুটিয়ে গেল। গলা উঁচু করে তানিয়াকে কিচ্ছুটি বলতে পারল না। ঘড়ির কাঁটা 10টার ঘরে পৌঁছেছে। শীতকালের হিসেবে রাত অনেক হয়েছে। কাইফ এখনো বাড়ি ফেরেনি। মিমি ভেবে পাচ্ছে না কাইফ তাকে এভাবে দেখলে কি করবে। তাকিয়ে থাকবে? মিমি তো লজ্জায় মরেই যাবে। মিমির ভাবনার মাঝেই খট করে দরজা খোলার শব্দ হল। মিমি গুটিয়ে গেল। কাইফ ভেতরে প্রবেশ করে ভ্রু কুঁচকে ফেলল। রুমের লাইট নেভানো কেন? সে দরজা লক করে নিজের হাত ঘড়ি খুলে রাখল। অতঃপর রুমের লাইট জ্বালিয়ে দিল। তৎক্ষণাৎ তার চোখ গেল বিছানায় গুটি সুটি মেরে বসে থাকা রমণীর দিকে। তার সারাদিনের ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে শুকনো ঢোক গিলল। তার গলা শুকিয়ে আসছে। সে নিজের হাতে থাকা ব্লেজার সোফাতে ছুঁড়ে ফেলল। এগিয়ে গেল মিমির দিকে। মিমি কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়াল। কাইফ অবাকের সাথে তাকে দেখে যাচ্ছে। মিমির শরীর লাল রঙের ফিনফিনে পাতলা শাড়িতে আবৃত। কোমর ছাড়িয়ে চুলগুলো হাওয়ায় মৃদু দুলে উঠছে। মুখে কোনো প্রসাধনীর ছাপ নেই। এই সামান্যতেই কাইফের কাছে তাকে অসামান্য লাগছে। এই সাজই কাইফকে কাত করে ফেলার জন্য যথেষ্ট। মিমির রিনরিনে কণ্ঠে ঘর থেকে বের হল সে। হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি। কাইফের মনেই ছিল না। তার মনে মনে একটু খারাপ লাগল। মিমির জন্য কিছু নিয়ে আসা উচিত ছিল। সে বিমর্ষ গলায় বলল, হ্যাঁ, হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি। আসলে আমার মনে ছিল না। মিমির মুখ ভার হল। কাইফের মনে ছিল না? মিমির মন খারাপ হতে দেখে কাইফ গলা খাকারি দিয়ে বলল, কি পরেছ এটা? এমন শাড়ি কোথায় পেলে? কন্ট্রোল লেস হয়ে যাচ্ছি। মিমির মন খারাপ কেটে গিয়ে তৎক্ষণাৎ সে লজ্জায় মিয়ে গেল। ইচ্ছে করল ছুটে পালিয়ে যেতে। সে এভাবে কাইফের সামনে দাঁড়িয়ে আছে। মিমি যেতে নিলেই কাইফ তার হাত ধরে ফেলল। টেনে নিল কাছে। মিমি জোরে জোরে শ্বাস ফেলতে লাগল।
কাইফ তার কানের কাছে মুখ নিয়ে বলল, পালাচ্ছ কোথায়? আমাকে এভাবে কন্ট্রোল লেস করে দিয়ে কোথায় যাচ্ছ তুমি? মিমি কথা বলে না। কাইফের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ে তার কাঁধে। সে কেঁপে ওঠে। কাইফ আবারও বলল, আজ তোমাকে একটা কথা বলতে চাই। শুনবে? মিমি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। কাইফ তাকে আরেকটু নিজের কাছে টেনে নিল। ঘোর লাগা কণ্ঠে বলল, ভালোবাসি। অনেক দিন ধরেই ভালোবাসি। তোমাকে বলা হয়নি। জানোই তো আমি কেমন। গুছিয়ে ভালোবাসার কথা বলতে পারি না। এর থেকে ভালো আমি বলতে পারবো না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। বলো ভালোবাসো আমাকে? গম্ভীর মানুষটা হঠাৎই যেন পাগল প্রেমিক হয়ে উঠল। মিমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। লজ্জায় সে বুঝি মরেই যাবে। কাইফ তাকে ভালোবাসে। এত সুখ কোথায় রাখবে সে? মিমি অস্ফুট স্বরে বলে উঠল, ভালোবাসি মিস্টার খান। মিমি মুখ লুকায় তার বুকে। কাইফ হাসে তৃপ্তির হাসি, সন্তুষ্টির হাসি। সে মিমিকে পাজাকোলা করে তুলে নিয়ে বলল, আজ তোমার মাঝে ডুবে যেতে আর কোনো বাধা নেই। দেবে আমাকে অনুমতি? বৃষ্টি হয়ে ছুঁয়ে দিতে চাই তোমায়। বৃষ্টি হতে চাই আমি। খুব যত্ন করে ছুঁয়ে দেব তোমায়। মিমি লজ্জায় দুহাতে মুখ ঢাকে। কাইফ তাকে বিছানায় শুয়ে দেয়। নিজের শার্ট খুলে সন্তপনে একপাশে রেখে দেয়। সাথে চশমাও। মিমির হাত সরিয়ে তার মুখশ্রী উন্মুক্ত করে কপালে চুমু আঁকে। আবেশে চোখ বন্ধ করে নেয় সে। তার নিঃশ্বাস ভারী হয়। বুকের মধ্যে হাতুড়ি পেটা হয়। কাইফ তার ওপর আধশোয়া হয়ে তার অধরে নিজের অধর মিলিয়ে দেয়। হাত দুটো নিয়ে নেয় নিজের বলিষ্ঠ হাতের ভাঁজে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। আধার তাদের ঢেকে ফেলে। সময় গড়িয়ে যায়, তার সাথে সাথে কাইফ উন্মাদ হয়ে ওঠে। ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রেয়সী, নিজের ভালোবাসা, নিজের স্ত্রীর মাঝে ডুব দিতে। কাইফের বেহায়া হাতের স্পর্শে হাঁসফাঁস করে ওঠে মিমি, ছটফট করে। কাইফ তাকে ছাড় দেয় না, এক ফোঁটাও না। পুরোপুরি ডুবে যায় তার মাঝে। আকাশে চাঁদ জল জল করছে। জানালার পর্দা মৃদু মৃদু দুলে উঠছে। একসময় চাঁদও মেঘের আড়ালে চলে গেল। সে বুঝি তাদের ভালোবাসা দেখে লজ্জা পেয়েছে? সকালে ঘুম ভেঙে গেল মিমির। নড়তে গিয়ে অনুভব করল কাইফ তার গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে। তার বলিষ্ঠ হাত দিয়ে আঁকড়ে রেখেছে মিমির পেট। মিমি নড়ে চড়ে ওঠার চেষ্টা করতেই কাইফের ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম কণ্ঠে বলল, নড়ছ কেন? দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি? বলেই সে তার গলায় ঠোঁট চেপে ধরল। মিমি লজ্জায় জুবুথুবু হয়ে কাইফকে সরিয়ে দিয়ে নিজের গায়ে চাদরটা ভালো করে মুড়িয়ে নিল। চোখ খিচে বন্ধ করে বলল, সরুন, আমাকে ফ্রেশ হতে হবে। কাইফ তাকে চেপে ধরে পুনরায় গলায় মুখ গুজে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল, পড়ে। আবারও বৃষ্টি হতে মন চাইছে। তোমার জন্য হতে পারি বৃষ্টি সব সময় যখন তখন। হব নাকি বৃষ্টি? মিমি অসহায় হয়ে পড়ল।
বস্ত্রহীন অবস্থায় কাইফের সামনে থাকতে চরম লজ্জা লাগছে তার। সে কাইফকে ধাক্কা দিয়ে বলল, অসভ্য লোক, সরুন, কয়টা বাজে দেখেছেন? ছোট মা, বাবা, চাচ্চু সবাই কি ভাববে? কাইফ মিমিকে ছেড়ে দিয়ে মৃদু হেসে বলল, কি আর ভাববে? ভাববে যে তাদের রাগী গম্ভীর ছেলে বউয়ের ছোঁয়ায় মারাত্মক রোমান্টিক হয়ে গিয়েছে এবং বউ ছাড়া কিছুই বোঝে না। তাদের ছেলে বউয়ের আঁচল ধরে ঘুরছে। মিমি মেকি রাগ দেখিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, আপনার মাথা। মিমি জামা কাপড় নিতে গেলেই কাইফ চেঁচিয়ে বলল, খবরদার 3 পিস পরবে না। শাড়ি পরো। শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে। আমি যেন কখনো শাড়ি ব্যতীত অন্য কিছু পরতে না দেখি। তুমি শাড়ি পরবে আর আমি শুধু চেয়ে চেয়ে দেখব। মিমি মুখ বাঁকিয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সে বুঝল না, এক রাতে মানুষটার মধ্যে এত পরিবর্তন হল কিভাবে। শাওয়ার নিয়ে এসে দেখল কাইফ সব পরিষ্কার করে ফেলেছে এবং সে অন্য রুম থেকে শাওয়ারও নিয়েছে। মিমি কাইফের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি এসব করতে গেলেন কেন? আমি পরিষ্কার করে নিতাম। কাইফ মিমির কোমর জড়িয়ে কাছে এনে বলল, আপনার ওপর দিয়ে বেশ ঝড় গিয়েছে ম্যাডাম। আমার আদরটুকু সহ্য করতে পারেননি আপনি। গায়ে জ্বর জ্বর ভাব। তোমাকে কিছু করতে হবে না। সারাদিন আজ রেস্ট নেবে। মিমি নিজের গলার চেইনটা উঁচু করে ধরে বলল, এটা আপনি পরিয়ে দিয়েছেন? এটা তো আমার বাবার চেইন, যেটা। হ্যাঁ, যেটা তুমি আমাকে দিয়েছিলে। কাল তুমি আমাকে এত সুন্দর একটা রাত উপহার দিয়েছ, তোমাকে কিছু না দিল হয়? এটাই ছিল আমার কাছে, তাই ভাবলাম এটা তোমাকে দিই। তুমি যখন ঘুমিয়েছিলে তখন পরিয়ে দিয়েছি। এটা সবথেকে বেস্ট উপহার। আমার খুব পছন্দের এটা। আর এর সাথে একটা স্মৃতি আছে। আমাদের প্রথম দেখা হয়েছিল। আর আমি তোমাকে। মিমি অভিমানী কণ্ঠে বলল, আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন। আমার কত ব্যথা লেগেছিল জানেন? তাই বুঝি? কোনো গালে দিয়েছিলাম? এই গালে? বলেই কাইফ তার ডান গালে অসংখ্যবার ঠোঁট ছোঁয়ায়। মিমি মুখ কুঁচকে বলল, ডান গালে না। আপনি আমাকে বাম গালে থাপ্পড় মেরেছিলেন। আচ্ছা, তাহলে সেখানে আদর করে দিচ্ছি। কাইফ ঠোঁট ছোঁয়াতে নিলেই মিমি তার বুকে হাত রেখে তাকে সরিয়ে দিয়ে বলল, থাক, আর ঢং করতে হবে না। ছাড়ুন, আমাকে নিচে যেতে হবে। সারাদিন রুমে থাকলে তানিয়া আমাকে লজ্জা দিয়ে মেরাই ফেলবে। কাইফ নাকচ করে বলল, তুমি অসুস্থ। এখন নিচে যাওয়া লাগবে না। সার্ভেন্ট ওপরে খাবার দিয়ে যাবে। আর ফার্স্ট এইড বক্সে পেইন কিলার আছে। কাইফ মিমি ঠোঁটের কোণে হাত রেখে বলল, খুব ব্যথা লেগেছে তাই না? এখানে কতটা কেটে গিয়েছে? সব দোষ আমার। আরও কত আঘাত দিয়েছি তোমায়? মিমি হেসে বলল, পাগল আপনি মিস্টার খান। আপনার ভালোবাসার আঘাত এগুলো, আমার একদমই কষ্ট হয়নি। কাইফ মিমির কপালে হাত রেখে বলল, শরীর হালকা গরম আছে। খাবার খেয়ে ওষুধ খেতে হবে। তুমি বসো, আমি আসছি।
রুম থেকে এক পাও নড়বে না। সে মিমির কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে গেল। মিমি প্রশান্তির হাসি হাসল। লোকটা তাকে কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে। মিমি সৌভাগ্যবতী যে কাইফ তার জীবন সঙ্গী। ছোটখাটো একটা অনুষ্ঠান হচ্ছে খান ম্যানশনে। এই অনুষ্ঠানে বাইরের কেউ নেই, সবই পরিবারের লোকজন। তানিয়ার বাবা মা সহ তার আত্মীয় স্বজন, মিমির মা বোন, ঈশানীর পরিবার, সিফাতের পরিবার এবং মিসেস ঝর্ণার পরিবার। বলা বাহুল্য মিসেস ঝর্ণা দেশে থাকেন না। তিনি এবং তার স্বামী লন্ডনে থাকেন। তাদের কোনো সন্তান নেই। দুজন নিয়েই তাদের পরিবার। দুপুরে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে। বলা যায় তানিয়ার কনসিভ করা উপলক্ষে এই ছোটখাটো অনুষ্ঠান। যখন থেকে মিসেস ঝর্ণা জানতে পেরেছেন যে কাইফ বিয়ে করেছে, তাও আবার সেই ছোট ঘরের মেয়েকে, অথচ কেউ তাকে জানায়নি পর্যন্ত, তখন থেকেই তিনি মুখ ভার করে বসে আছেন। চেয়েছিলেন মিমি সহ তার পরিবারকে কড়া কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু তানিয়ার সাবধান করা বাণীতে সেই সাহস তিনি আর পাননি। তানিয়া তাকে বলেছিল, কেমন আছেন ফুপি? নিশ্চয় ভালোই আছেন। আর আমি জানি আপনি মনে মনে মিমিকে অপমান করার ফন্দি আঁটছেন। তবে কি জানেন তো, আমি আপনার ভালো চাই। ভাইয়া মিমিকে খুব ভালোবাসে। যদি আপনি মিমিকে নিয়ে ভুল করেও মুখ থেকে কোনো কটু কথা বের করেন, তাহলে ভাইয়া কি করবে জানেন? মিসেস ঝর্ণা মাথা দুপাশে নাড়ায়। তানিয়া তাকে জেসির ঘটনা বর্ণনা করে শোনায়। অতঃপর বলল, দেখেছেন, জেসিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আর আপনি তো গুরুজন, আপনাকে ঘাড় ধাক্কা দেবে না। মিসেস রিতা কিছু মুহূর্তের জন্য সাহস পেয়েছিলেন। তবে তানিয়ার পরবর্তী কথায় তা ভেঙে চুরচুর হয়ে গেল। আপনাকে সম্মানের সাথে বের হয়ে যেতে বলবে এবং এই বাড়িতে আসার পথ সারা জীবনের জন্য বন্ধ করে দেবে। আপনার ভাইয়েরাও মিমিকে খুব স্নেহ করে। বুঝেছেন ফুপি শাশুড়ি? মিসেস ঝর্ণা মাথা নাড়িয়ে বুঝিয়েছিলেন যে তিনি বুঝেছেন। তখন থেকেই তিনি মুখ গোমরা করে বসে আছেন। নিশান মিমির পিছু পিছু ঘুরছে। সে মিমিকে অনেক দিন পর পেয়েছে। কিছু দিন মিমি তাকে পড়াতে যায়নি। তারা বর্তমানে মিমি ও কাইফের রুমে বসে আছে। সে মিমির কোলে উঠে বলল, রসমালাই, তুমি তো আমার মামি হয়ে গিয়েছ। তাহলে আমি এখন তোমাকে কি বলে ডাকব? মিমি হেসে তার গাল টেনে দিয়ে বলল, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই ডেকো নিশান। তাহলে আমি তোমাকে রসমালাইই ডাকব। আমার তো একটা মামি আছে, তাই আমি তোমাকে রসমালাই বলে ডাকব। ঠিক আছে। তাদের কথার মাঝে কাইফ রুমে প্রবেশ করল। কোনো এক কারণে মিমি তার ওপর রেগে আছে। কথাও বলে না আর কাছেও আসে না। কাইফ পড়েছে মহা জ্বালায়। কাইফ নিশানকে মিমির কোল থেকে তুলে নিয়ে বলল, জানো তো সুপার হিরো, তোমার রসমালাই খুব পচা। নিশান কিছু না বুঝে বলল, কেন মামা? আমার রসমালাই তো খুব ভালো। কাইফ আর চোখে মিমির দিকে এক পলক তাকিয়ে বলল, তোমার রসমালাই আমাকে একটু আদর করে না, আর না আমাকে আদর করতে দেয়। মিমির চোখ কপালে। এসব কি বলছে কাইফ নিশানের সাথে? মাথা খারাপ হয়ে গেল নাকি? মিমি তাকে চোখ রাঙিয়ে বলল,
কি বলছেন মিস্টার খান? বাচ্চার সামনে এসব কি? পাগল হয়ে গিয়েছেন আপনি? কাইফ নিশানের দিকে তাকিয়ে বলল, দেখেছ সুপার হিরো? তোমার রসমালাই শুধু আমাকে বকে। রসমালাইকে বকে দাও তো একটু। নিশান কাইফের কোল থেকে নেমে মিমির সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। হাত নেড়ে নেড়ে বলল, এই রসমালাই, আমার মামাকে একদম বকবে না। সব সময় আদর করবে। যেমন আমাকে আদর করো তেমনি আদর করবে। ঠিক আছে? মিমি চোখ বড় বড় করে তাকালো। কাইফ মিটিমিটি হাসে। মিমি তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, হ্যাঁ, ঠিক আছে। তোমার মামাকে একা পাই আগে, তার খুব ভালো করে তার ঘাড় মুটকে মাথার ছেঁড়া তার জোড়া লাগিয়ে দেব। শেষের কথাগুলো সে বিড়বিড় করে বলল। তবে তা কাইফ শুনতে পেল। মিমি লম্বা লম্বা পা ফেলে বের হয়ে যেতে নিলে শাড়িতে পা আটকে পড়ে যেতে নিল। কাইফ তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল। হেঁচকা টানে কাছে নিয়ে আসল। নিশান হাত তালি দিয়ে লাফিয়ে বলল, ই, মামা মাছ ধরেছে, মাছ ধরেছে। আমি এক্ষুনি মাম্মাকে বলে আসছি। নিশান দৌড়ে বের হয়ে গেল। মিমি তাকে আটকাতে যেও পারল না। কাইফের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন আমাকে। কাইফ ছাড়ে না। মিমির কোমরের উন্মুক্ত অংশে নিজের হাত বিচরণ করাই। মিমির শরীর কাঁপুনি দিয়ে ওঠে। শাড়ি পরার পর থেকে কাইফের বেশ সুবিধা হয়েছে। মিমি বলল, সব সময় অসভ্যতামি না করলে আপনার হয় না, তাই না? আপনার কথা শুনে শাড়ি পরাই আমার ভুল হয়েছে। সব স্ত্রীর কাছে সব স্বামীই অসভ্য। আমি ব্যতিক্রম হব কেন? তুমি সামান্য বিষয় নিয়ে আমার ওপর রাগ করে আছো, কিন্তু রাগ করে আছি, বেশ করেছি। আমি কি চেয়েছিলাম? শুধু একটু ফুচকা খেতে চেয়েছিলাম। আর আপনি কি করলেন? ছোট মায়ের সামনে আমাকে ধমক দিলেন। ছাড়ুন আপনি। আপনার সাথে আমার কোনো কথা নেই। রাস্তার খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়তে তো, তাই আমি ধমক দিয়ে তোমাকে থামিয়েছিলাম। মিমি মুখ ঘুরিয়ে নিল। কাইফের সাথে তার কোনো কথা নেই। কাইফ বাঁকা হেসে বলল, দেখবে তোমাকে কিভাবে হাসাবো। মিমি কিছু বলার আগেই সে তার খোঁচা খোঁচা দাড়ি আবৃত গাল মিমির গলায় ঘষতে শুরু করল। মিমি খিলখিল করে হেসে উঠল। তার সুরসুরি লাগছে। সে হাসতে হাসতে বলল, সুরসুরি লাগছে। ছাড়ুন। কাইফ থামে না। মিমির সাথে খুনসুটিতে মেতে ওঠে। কাইফকে বহু কষ্টে নিজের থেকে ছাড়িয়ে নিচে এসেছে মিমি। পুরো বাড়িতে লোকজন ভর্তি। পুরুষরা সকলে বাগানে বসে গল্প করছে আর মহিলারা সবাই ভেতরে। মিমি রান্নাঘরে উকি দিতেই ঈশানী এসে তার সামনে দাঁড়াল। ভ্রু নাচিয়ে বলল, কি খবর মিমি? শুনলাম আমার ভাই নাকি আজকাল বড় বড় মাছ ধরে বেড়াচ্ছে। কাহিনী কি? মিমি জোরপূর্বক হেসে বলল, আপনার ভাই মাছ ধরা শুরু করেছে নাকি? কই, আমি জানি না তো। সে কি তুমি জানো না? ইয়া বড় একটা মাছ। তোমার মতোই বড়। মিমি লজ্জা পেল। নিশান সবাইকে বলে দিয়েছে। নিশানের জন্য তাকে এখন লজ্জা পেতে হচ্ছে। মিমি কাচুমাচু হয়ে বলল, আমি একটু তানির কাছে যাচ্ছি আপু।
বলে সে পালিয়ে গেল। ঈশানী তার যাওয়ার পথে তাকিয়ে হাসে। তার ভাইয়ের সাথে মিমির সব ঠিকঠাক হয়ে গিয়েছে, এতেই শান্তি। এত লোকজনের মধ্যে রিহার কোনো কাজ নেই। সে ঘুরে ঘুরে বাড়িটা দেখছে। হঠাৎ হেঁচকা টানে আড়ালে চলে গেল। দেখল সিফাত তার হাত ধরে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রিহা লজ্জা পেল। এমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে কেন লোকটা? রিহা নিচু কণ্ঠে বলল, এখানে টেনে আনলেন কেন আমায়? কেউ দেখে ফেললে কি হবে? সিফাত তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে গো পিচ্চি। তোমাকে সবসময় এত সুন্দর লাগে কেন বলো তো? রিহা হাসে। সিফাতের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন, তাই আপনার চোখে আমার সবকিছুই সুন্দর। সিফাত রিহার হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, কবে যে তোমাকে আমার কাছে নিয়ে আসব পিচ্চি? অপেক্ষা বড় কষ্টের জানো তো? রিহা বলল, এত পাগল কেন আপনি? তোমার জন্য পাগল। সেদিনের মতো অনুষ্ঠান শেষ। সকলে নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছে। শুধু রয়ে গিয়েছেন মিসেস ঝর্ণা ও তার স্বামী এবং ঈশানী, নাহিদ ও নিশান। রাতের খাওয়া দাওয়ার পর্ব ইতোমধ্যে শেষ। মিমি মিসেস রিতার হাতে হাতে কাজ করে মাত্র রুমে এসেছে। কাইফ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মিমি তার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর বেরিয়ে দেখল কাইফ বিছানায় বসে ফোন টিপছে। মিমি বিছানার পাশে গিয়ে কম্বল তুলে নিয়ে সোফাতে ধপ করে শুয়ে পড়ল। কাইফ ভ্যাবাচ্যাকা খেয়ে তাকাল। গলার স্বর উঁচিয়ে বলল, এটা কি হলো? তুমি সোফাতে গিয়ে শুয়ে পড়লে কেন? বিছানায় শোবো না তাই? মানে বিছানায় কি সমস্যা? আপনি ঘুমিয়ে পড়ুন তো। এত কথা কিসের? ঘুমাচ্ছি, চুপ থাকুন। মিমি তুমি আসবে কিনা? না, লাস্ট বার বলছি। আসবে নাকি না? মিমি মুখ কুঁচকে কম্বল থেকে মুখ বের করে বলল, বললাম তো যাব না। সে পুনরায় কম্বলের নিচে ঢুকে গেল। কাইফ ছোট্ট শ্বাস ফেলে ফোনটা এবং চোখ থেকে চশমাটা খুলে পাশের ছোট টেবিলে রেখে দিল। অতঃপর লম্বা লম্বা পা ফেলে মিমির দিকে এগিয়ে গেল। কম্বলসহ মিমিকে কোলে তুলে নিল সে। মিমি হকচকিয়ে গিয়ে মৃদু শব্দে চেঁচিয়ে বলল, এই কি করছেন আপনি? আমাকে তুললেন কেন? ঘুমাতে দিন আমায়। কাইফ বিছানার দিকে এগোতে এগোতে বলল, তোমাকে ভালোই ভালোই বলেছিলাম চলে আসতে, কিন্তু তুমি আসলে না। তাই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হলো। আর ঘুম, আজ তোমাকে ঘুম থেকে বঞ্চিত করা হলো। মিমির চোখ কপালে। কাইফের কথা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। কেন যে পাকনামো করতে গেল। কাইফ তাকে বিছানায় শুইয়ে দিল। নিজে তার ওপর আধশোয়া হয়ে কম্বল দিয়ে ঢেকে নিল দুজনকে। গলায় মুখ ডুবিয়ে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। ধীরে ধীরে সেই স্পর্শ ছড়িয়ে গেল সর্বাঙ্গে। মিমি বরাবরের মতোই তাকে বাধা দিতে পারল না। কাইফের আগ্রাসী স্পর্শে নেতিয়ে পড়ল সে। সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। সে রাতে তার আর ঘুম হল না। কাইফ তার ঘুম হারাম করে ছাড়ল। মিমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল যে আর কখনো সে কাইফের কথার অবাধ্য হবে না। কখনো না।
সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে তানিয়ার রুমের দিকে অগ্রসর হল মিমি। সেখানে গিয়ে দেখল ঈশানী ও তানিয়া বসে গল্প করছে। মিমির মনে হল এখন তাদের সাথে একটু গল্প করলে মন্দ হয় না। মিমি হাসি মুখে বলল, আসবো তানি? তানিয়া তার দিকে তাকিয়ে বলল, আরে মিমু, আমার রুমে আসার জন্য কি তোর পারমিশন লাগবে নাকি? চলে আয়। মিমি এগিয়ে গিয়ে তানিয়ার পাশে বসল। 5 মাসে পড়েছে তানিয়া। তার পেট উঁচু হয়েছে, একটু গোলগাল ও লাগছে তাকে, তবে তাকে কিউট লাগছে। তারা টুকটাক গল্পে মেতে উঠল। তাদের গল্পের মাঝেই নিশান এসে ঈশানীর কোলে ঝাঁপিয়ে পড়ল। মিমি তাকে দেখে হেসে বলল, কি খবর নিশান? এতক্ষণ কোথায় ছিলে তুমি? নিশান মিমির দিকে তাকিয়ে কিছু ভাবল। তারপর বলল, আমি নানুর সাথে ছিলাম। নানু ব্রেকফাস্ট তৈরি করছিল তাই দেখছিলাম। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তুমি এত সকালে শাওয়ার নিয়েছ রসমালাই? তোমার শীত লাগেনি? আমি তো শীতকালে শাওয়ার নিতেই চাই না, মাম্মা আমাকে জোর করে শুধু। মিমি লজ্জায় পড়ে গেল। তার গাল লালচে আবরণ ধারণ করল। নিশান তাকে আরো লজ্জায় ফেলতে বলে উঠল, আর তোমার ঠোঁটে কি হয়েছে রসমালাই? কেউ কি তোমাকে কামড়ে দিয়েছে? মিমি শুকনো কেশে উঠল। চোখ বড় বড় হয়ে গেল তার। তানিয়া ও ঈশানী মিটিমিটি হাসতে লাগল। ঈশানী নিশানকে বলল, তোমার রসমালাইকে ইঁদুরে কামড়ে দিয়েছে নিশান। নিশান চোখ গোল গোল করে তাকাল। সে কিছু জিজ্ঞেস করতে গেলেই ঈশানী আবারও বলল, তুমি এখন তোমার পাপার কাছে যাও। কি করছে সে দেখে আসো তো। নিশান বাধ্য ছেলের মতো চলে গেল। নিশান চলে যেতেই তানিয়া শব্দ করে হেসে বলল, কি রে মিমু, আজকাল তোর রুমে ইঁদুর একটু বেশি ঘোরাঘুরি করে মনে হচ্ছে। মিমি চোখ খিচে বন্ধ করে রেখেছে। ঈশানী তাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার মিমি? আজকাল ভাইয়া তোমাকে চোখে হারাচ্ছে। কি জাদু করেছ আমার ভাইয়ার ওপর? হুম। মিমি অস্বস্তিতে জর্জর হয়ে বলল, কি যে বলেন না আপু। আমি তো ঠিকই বলছি। আমার গম্ভীর ভাইকে তুমি বশ করে ফেললে গো মিমি। তানিয়া ও ঈশানী মিমিকে খুঁচিয়ে খুঁচিয়ে অনেক লজ্জাজনক কথা বলতে লাগল। অবশেষে মিমি আর সহ্য করতে না পেরে দৌড়ে বের হয়ে গেল। সকলে মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে। তানিয়াকে কোনো কাজ করতে দেওয়া হয় না এবং হচ্ছেও না। মেঘ তাকে নিজের পাশে বসিয়ে জোর করে খাওয়াচ্ছে। খেতে না চাওয়াতে অল্প স্বল্প ধমকা ধমকিও করছে। সকলে তাদের কাণ্ড দেখে ঠোঁট চেপে হাসলেও মিসেস ঝর্ণা মুখ বাঁকিয়ে রেখেছেন। তিনি খুবই বিরক্ত। ঈশানী, মিমি এবং মিসেস রীতা সকলকে পরিবেশন করে দিচ্ছেন। মিমির শরীরটা ভালো লাগছে না। ক্লান্ত লাগছে খুব। আজ অফিসে যেতে একদমই ইচ্ছে করছে না। সে কাইফকে ব্যাপারটা জানানোর উদ্দেশ্যে ডাকল। মিস্টার খান। শুধু একজন নয়, চারজন মিস্টার খান তার দিকে তাকাল। মিমি ভরকে গেল। তার এক ডাকে আফজাল খান, আজমল খান, মেঘরাজ খান এবং কাইফ খান একসাথে তাকিয়েছে। এনারা সবাই মিস্টার খান। মেঘ বলে উঠল, তুমি কাকে ডাকলে মিমি? না মানে এখানে তো আমরা চারজন মিস্টার খান আছি।
তোমার কাকে চাই? লজ্জায় মিমি পারে না মাটির নিচে ঢুকে যেতে। ঈশানী তার বাহুতে ধাক্কা দিয়ে বলল, কি গো মিমি, তোমার কোনো মিস্টার খানকে চাই? মিমি চোখ বন্ধ করে হড়বড়িয়ে বলল, মিস্টার খান, আমি আজ অফিসে যাব না। আমার শরীর ভালো লাগছে না। কোনো মিস্টার খানকে বলেছি সে বুঝে নিন। বলে সে দ্রুত সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। উপস্থিত সকলে হেসে উঠল শুধুমাত্র মিসেস ঝর্ণা ছাড়া। তার কাছে এসব কিছু অসহ্য লাগছে। আজ রাতের ফ্লাইটে তারা চলে যাবেন। এখানে থাকতে তার আর ভালো লাগছে না। যদি দুই বউ এর মধ্যে কাউকে কটু কথা শোনাতে পারতেন তাহলে হয়তো ভালো লাগত। ব্রেকফাস্ট শেষে মিমির জন্য খাবার নিয়ে ওপরে গেল কাইফ। যেয়ে দেখল মিমি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। কাইফ ভ্রু কুঁচকে ফেলল। টেবিলের ওপর ট্রে রেখে এগিয়ে গেল। মিমির মাথার কাছে যেয়ে বসে বলল, এই সময়ে শুয়ে আছো কেন? খুব খারাপ লাগছে? মিমি কাইফের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তেমন কিছু না। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। কাইফ তার কপালে, গালে, গলায় হাত দিয়ে দেখে শরীর গরম। সে চিন্তিত কণ্ঠে বলল, তোমার তো জ্বর এসেছে। আমাকে কিছু বলনি কেন? এ কোনো বড় ব্যাপার নয় যে আপনাকে বলতে হবে। আপনি রেডি হয়ে অফিসে যান। যাব। তার আগে তুমি খেয়ে নাও। তারপর ওষুধ খেতে হবে। কাইফ তাকে ধরে উঠিয়ে বসায়। খাবার তার মুখের সামনে ধরে। মিমি বলল, আপনার দেরি হয়ে যাবে তো মিস্টার খান। দেরি হলে হোক, তুমি খাও। মিমি খেয়ে নেয়। কাইফ তাকে ওষুধ খাইয়ে দিয়ে বলল, চুপচাপ শুয়ে থাকবে। খবরদার রুম থেকে বের হয়েছ তো। আমি এসে যেন তোমাকে এভাবেই থাকতে দেখি। আর হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসব। কাইফ বসা থেকে উঠে অফিসের জন্য রেডি হতে থাকে। মিমি কম্বলের নিচ দিয়ে উকি দিয়ে তাকে দেখে। সে বুঝতে পারে না লোকটা দিন দিন এত সুন্দর কিভাবে হচ্ছে। মিমি ইচ্ছে হয় সারাদিন রাত তাকে চোখ ভরে দেখতে। তবুও যেন তার তৃষ্ণা মেটে না। কাইফ তার দিকে তাকাতেই সে কম্বলের নিচে মুখ লুকিয়ে ফেলে। কাইফ মুচকি হেসে এগিয়ে আসে। তার মুখের ওপর থেকে কম্বল সরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মিমি চোখ বন্ধ রেখেই হাসে। কাইফ চলে গেল। মিমি তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে কেটে গেল 4টা মাস। সবার জীবন ভালোভাবেই চলছে। তানিয়া 9 মাসে পড়েছে। পেট অনেক উঁচু হয়েছে তার। হাঁটা চলা করতে কষ্ট হয়। মেঘ সব সময় তার আশেপাশেই থাকে। তার চিন্তার শেষ নেই। কখন কি হয়। তানিয়া খুবই জেদি হয়ে উঠেছে। সে একবার যা চাইবে তাকে তা দেওয়াই লাগবে। এখন যেমন তানিয়া মুখ লটকে বসে আছে। আর মেঘ অসহায় মুখ করে বসে আছে। তানিয়া মেঘের হাত ঝাঁকিয়ে বলল, তুমি কি আমার জন্য আইসক্রিম এনে দেবে নাকি দেবে না মেঘ? মেঘ তানিয়াকে বোঝানোর স্বরে বলল, তানিয়া, আমার সোনা মোনা, এই সময়ে আইসক্রিম খাওয়া একদমই ঠিক নয়। তোমার যদি ঠান্ডা লাগে তাহলে বেবির তো কষ্ট হবে বলো। বোঝার চেষ্টা করো একটু। তানিয়া তবুও মানতে চায় না। সে আইসক্রিম খাবে তো খাবেই। তানিয়া রেগে বলল,
একটা আইসক্রিম খেলে কিছুই হবে না। তুমি আমাকে এনে দেবে নাকি আমি চেঁচিয়ে বাড়ি মাথায় তুলব? এখন রাত 12টা বাজে। সবাই নিশ্চয়ই গভীর ঘুমিয়ে আছে। এখন তানিয়া যদি চেঁচায় তাহলে সবার সমস্যা হবে। মেঘ হার মেনে নিল। বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা এনে দেব। তাই খাবে? ঠিক আছে। তানিয়া হেসে মাথা নাড়িয়ে সায় জানায়। মেঘ চলে যায়। ফ্রিজেই আইসক্রিম রাখা আছে। মেঘ সেখান থেকে তানিয়াকে একটা এনে দিল। তানিয়া খুশি হয়ে তৎক্ষণাৎ তা খাওয়া শুরু করল। মেঘ চোখ ভরে দেখে, কদিন পর যার কোলে বাচ্চা আসবে সে দেখো কেমন বাচ্চাদের মতো করে খাচ্ছে। মেঘ হাসে। হুট করেই তানিয়া ব্যথাতুর আওয়াজে চেঁচিয়ে উঠল। মেঘ হকচকিয়ে গিয়ে বলল, কি হয়েছে তানিয়া? কোথায় কষ্ট হচ্ছে? তানিয়া জড়ানো গলায় বলল, আমার পেটে খুব ব্যথা করছে মেঘ। খুব ব্যথা করছে। মেঘ কি করবে ভেবে পেল না। সেই দৌড়ে কাইফের রুমের সামনে দাঁড়িয়ে ধাক্কাতে লাগল। কিছুক্ষণ পর কাইফ দরজা খুলে বের হয়ে এলো। সবে মাত্র ঘুম এসেছিল তার। ভাইকে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে মেঘ? তোকে এমন লাগছে কেন? মেঘ ঢোক গিলে বলল, তানিয়া। তানিয়ার পেটে ব্যথা হচ্ছে ভাইয়া। তানিয়ার কথা শুনে ধরফরিয়ে এগিয়ে আসে মিমি। কাইফ গাড়ির চাবি হাতে নিয়ে বলল, তুই তানিয়াকে নিয়ে আয়। আমি গাড়ি বের করছি। মেঘ কাইফ তৎক্ষণাৎ চলে গেল। মিমি গিয়ে সবাইকে জানাল। সকলে চিন্তিত হয়ে পড়লেন। মেঘ তানিয়াকে কোলে করে নামিয়ে গাড়িতে শুইয়ে দিল। তার মাথা নিজের কোলে নিয়ে বসল মিমি। মেঘ কাইফের পাশে বসা মাত্রই সে গাড়ি ছোটাল। ব্যথায় তানিয়ার মুখ নীল বর্ণ ধারণ করছে। মিমি তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না তানি, একটু সহ্য কর, আমরা এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাব। অতঃপর কাইফের উদ্দেশ্যে বলল, একটু তাড়াতাড়ি চালান না মিস্টার খান। কাইফ গতি বাড়ায়। তারা হাসপাতালে পৌঁছালে মেঘ তানিয়াকে কোলে করে ভেতরে নিয়ে যায়। কাইফ আর মিমিও ছোটে তাদের পিছু। তানিয়ার অবস্থা দেখে ডাক্তার তাকে ইমার্জেন্সিতে নিতে বলে। মেঘ স্ট্রেচারে তানিয়াকে শুইয়ে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, একদম ভয় পাবে না, তোমার কিচ্ছু হবে না। তানিয়াকে নিয়ে যাওয়া হল। আফজাল খান, আজমল খান এবং মিসেস রীতাও চলে এসেছেন। তারা বসে অপেক্ষা করতে লাগলেন। মেঘ তানিয়ার বাড়িতে খবর দিল। তারা তৎক্ষণাৎ রওনা দিল। সবাই যখন চিন্তিত এই সুযোগে তাদের বিপদ প্রবেশ করল হাসপাতালে। ছদ্মবেশে অপেক্ষা করতে লাগল। মিমি একপাশে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই তার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। ভাবল কাইফকে বলবে যে কদিন ধরে তার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। কিন্তু পরে ভাবল কাইফ এখন চিন্তায় আছে, তার চিন্তা বাড়ানোর কোনো মানেই হয় না। মিমি চোখে মুখে পানি দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেল। সকলে তানিয়াকে নিয়ে চিন্তিত থাকার ফলে মিমির দিকে কারোরই খেয়াল নেই। মিমি এক নার্সের কাছ থেকে শুনে ওয়াশরুমে চলে গেল।
ওখানে যেয়ে আবার গা গুলিয়ে উঠল। গড়গড় করে বমি করে ফেলল। পেটে যা ছিল সব উঠে গেল। মিমি মুখে পানির ঝাপটা দিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছল। পেছনে ফিরে তাকাতেই তার মুখের ওপর স্প্রে করে দিল কেউ। স্প্রের এতটা তেজ ছিল যে মিমি কোনো সুযোগ পেল না কাউকে দেখার, কাউকে ডাকার। মাটিতে লুটিয়ে পড়ল। মাঝরাতে হাসপাতাল নীরব। সকল রোগী ঘুমিয়ে আছে, সাথে তাদের আত্মীয় স্বজনও। করিডোর দিয়ে চঞ্চল পায়ে হেঁটে বেড়াচ্ছে কয়েকজন নার্স এবং ওয়ার্ড বয়। ইতোমধ্যে হাসপাতালে পৌঁছেছেন। তারা মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছেন। কাইফ বহু কষ্টে মেঘকে নিজের পাশে বসিয়ে রেখেছে। মেঘের দৃষ্টি কেবল ওটির দিকে। তার হৃৎপিণ্ড ধপ ধপ করে লাফাচ্ছে। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আমার তানিয়ার কিছু হবে না তো? আমার বাচ্চাটার কিছু হবে না তো? কাইফ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তবুও মেঘ তাদের সুস্থ অবস্থায় নিজ চোখে না দেখা পর্যন্ত শান্ত হতে পারবে না। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। আকস্মিক বাচ্চার কান্নাতে মুখরিত হল করিডোর। মেঘ লাফ দিয়ে উঠে দাঁড়াল। ওটির দরজা খুলে বের হয়ে এলেন একজন নার্স, মুখে তার হাসি। কোলে শুভ্র তোয়ালে মুড়িয়ে রাখা ছোট্ট একটা শিশু। সকলে দাঁড়িয়ে পড়লেন। নার্স হাসি মুখে বললেন, অভিনন্দন। ছেলে হয়েছে। ছেলের বাবা কে? মেঘ গলা কাঁপছে। তার ছেলে হয়েছে। এ কেমন সুখানুভূতি! বাবা হওয়ার সুখ বুঝি এমনই হয়? মেঘ এগিয়ে গিয়ে বলল, আমি বকশিস না দিল ছেলের মুখ দেখতে দেব না। আমাদের বকশিস চাই। মেঘ পকেট হাতড়ে নার্সের হাতে তার মানিব্যাগটায় তুলে দিল। ভাগ্যিস মানি ব্যাগটা সাথে করে এনেছিল। মেঘ প্রফুল্ল কণ্ঠে বলল, এতে যা আছে সব রেখে দিন। আমার ছেলেকে আমার কোলে দিন। এত বকশিস পেয়ে নার্স খুশিতে গদগদ হয়ে উঠল। নার্স খুব সাবধানের সাথে বাচ্চাটাকে মেঘের কোলে তুলে দিল। মেঘ তাকে আলতোভাবে কোলে নিয়ে বসে পড়ল। ভয় হচ্ছে তার, ছোট্ট বাচ্চা আগে কখনো কোলে নেওয়া হয়নি। যদি পড়ে যায়? ছেলের মুখ দেখে মেঘের মুখ চকচক করে ওঠে। আলতো করে ছুঁয়ে দেয় ছেলের আঙুল। মেঘ নার্সকে বলল, আমার ওয়াইফ কেমন আছে? আপনার স্ত্রী একদম ভালো আছেন। একটু পর তাকে কেবিনে দেওয়া হবে। নার্স চলে গেল। মেঘ ছেলের দিকে তাকায়, ছোট্ট শিশু নিভু নিভু চোখে তাকে দেখছে। মেঘ হাসে। সে হয়তো ভাবছে, এ কোথায় আসলাম আমি? কাইফ শুধু ভাইকে দেখে। একসময় যে ছোট্ট ভাইকে কোলে নেওয়ার চেষ্টা করত, এখন সে ভাইই নিজের ছেলে কোলে নিয়ে বসে আছে। কাইফ চোখ ভরে ভাইয়ের মুখের উজ্জ্বলতা দেখে। মিসেস রীতা এগিয়ে এসে বললেন, এই মেঘ, এবার আমাদের কোলেও একটু দে। দাদুভাইকে কোলে নেওয়ার জন্য তরস সইছে না। মেঘ এক গাল হেসে তার কোলে দিয়ে দেয়। এভাবেই ছোট্ট ছেলে সবার কোলে ঘুরতে ঘুরতে একসময় ঘুমিয়ে পড়ে। তানিয়াকে কেবিনে দেওয়া হয়। সকলে এক এক করে তার সাথে দেখা করতে যায়। হঠাৎ কাইফের কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এতক্ষণে হুঁশ ফিরল তার। সবাই তো ছিল, কিন্তু মিমি কোথায়? না, মিমি নেই।
কাইফ খেয়াল করেনি যে মিমি তার আশেপাশে নেই। তাহলে কি ওয়াশরুমে গিয়েছে? কাইফ তাকে খুঁজতে চলে গেল। তানিয়া শুয়ে আছে, ক্লান্ত দেখাচ্ছে তাকে। মেঘ ঘুমন্ত ছেলেকে তানিয়ার পাশে শুইয়ে দিল। তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন লাগছে এখন? ভালো। ছেলেকে দেখেছ? হ্যাঁ, একদম তোমার মতো হয়েছে। তানিয়া ঘুমন্ত ছেলের মুখের দিকে এক পলক তাকিয়ে বলল, মোটেও না, তোমার মতো হয়েছে। মেঘ তর্ক বাড়াল না। সকলে তানিয়ার সাথে টুকটাক কথা বলে বাইরে চলে গেলেন। তারা কিছুক্ষণ একা থাক। তানিয়া বলল, ছেলের জন্য নাম ঠিক করেছ? মেঘ একটা টুল টেনে তানিয়ার পাশে বসে বলল, হ্যাঁ করেছি তো। কি নাম? মেঘরাজ খানের ছেলে তাহির খান। কেমন? খুব সুন্দর। এখন রেস্ট করো, চুপ করে ঘুমাও। তানিয়া হেসে চোখ বন্ধ করে নিল। মেঘ তার পাশে বসেই একবার ছেলেকে আর একবার বউকে দেখতে লাগল। ধীরে ধীরে জ্ঞান ফিরছে মিমির। মাথাটা ঝিম মেরে আছে, ব্যথা করছে খুব, শরীরটাও ফুরবল লাগছে। মিমি নিভু নিভু চোখে তাকায়। অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। হাত নাড়াতে যেয়ে বুঝল হাত বাঁধা আছে শক্ত করে। অনুভব করে চেয়ারে বেঁধে রাখা হয়েছে তাকে। মিমি মস্তিষ্কে চাপ প্রয়োগ করল। তার মনে পড়ে গেল ওয়াশরুমের কথা। সেখানে কেউ তার মুখে স্প্রে করে দিয়েছিল, কিন্তু মিমি তার মুখ দেখতে পায়নি। মিমির বড্ড খারাপ লাগছে। কোথায় আছে সে? কেন তাকে ধরে আনা হয়েছে? তানিয়া এখন কেমন আছে? আর বাচ্চাটা সুস্থ আছে তো? শত শত প্রশ্ন কিলবিল করছে তার মাথায়। হঠাৎ মিমি খেয়াল করল তার মুখ বাঁধা নেই। মিমি চেঁচিয়ে উঠল। তবে ফুটবল থাকায় সে আওয়াজ বেশি দূর গড়াল না। কেউ আছেন? হেল্প! আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আছেন কেউ? মিমির গলা শুকিয়ে আসে। হঠাৎ আলো জ্বলে ওঠে। আলোর তীব্রতায় মিমির চোখ বন্ধ হয়ে আসে। ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে। সামনে কাউকে বসে থাকতে দেখতে পেল। ভয়ে বুক ধক করে উঠল তার। থরথর করে কেঁপে উঠল। এ যে রায়হান তালুকদার। তাকে কি আবারও পাচার করে দেওয়ার জন্য ধরে এনেছে? রায়হানের পাশে দাঁড়ানো একজন মডার্ন মেয়ে। মিমি তার মুখের দিকে তাকিয়ে চমকে গেল। জেসি। তাদের উভয়ের মুখে কুটিল হাসি। জেসি হেসে বলল, কি খবর মিসেস মিমি? মিমি কথা বলে না। অবাকতা ঘিরে রেখেছে তাকে। মিমি ঢোক গিলে বলল, আমাকে এখানে এনেছেন কেন? কি চাই আপনাদের? শব্দ করে ভয়ঙ্করভাবে হেসে ওঠে দুজনে। যেন মিমি খুব মজার কথা বলেছে। রায়হান বলল, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। তাহলে আমাকে বেঁধে রেখেছেন কেন? আমার দরকার কার সাথে জানো? কিং। আমার তো কিংকে চাই। পাশ থেকে জেসি বলে উঠল, রায়হানের চায় কিংকে।
আর আমার চাই কাইফকে। তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই কাইফ আমার। মিমি বিস্ময়ে হতবাক। জেসির বিষয়টা সে বুঝেছে, কিন্তু কিংয়ের জন্য তাকে কেন কিডন্যাপ করা হয়েছে? সে বলল, কিংয়ের জন্য আমাকে কেন কিডন্যাপ করেছেন? কিংয়ের সাথে আমার কি সম্পর্ক? আছে। কিং এর সাথে তোমার গভীর সম্পর্ক আছে। কিং সেখানেই আবির্ভূত হয়েছে যেখানে তুমি ছিলে। তোমার সাথে সম্পর্কিত সব ঘটনায় কিং এর হস্তক্ষেপ আছে। অ্যান্ড আম ড্যাম শিওর যে কিং এখানে আসবে এবং আসবেই। আর কিংকে শেষ করাই আমার একমাত্র উদ্দেশ্য। মিমি রায়হানের কথা কিছুই বোঝে না। কিং তাকে বাঁচানোর জন্য কেন আসবে? সে তো কিং এর কেউ নয়। এর মধ্যেই জেসি বলল, রায়হান, লেট মি ডু সামথিং। সে মিমিকে চড় মেরে বসল। চড়ের তীব্রতায় মিমির মাথা ঘুরে উঠল। জেসি তার মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোমার জন্য কাইফ আমাকে মেরেছিল। এটা তার শোধ নিলাম। এবার শুধু কিংকে আসতে দাও, তারপর তোমাকে চিরতরের জন্য ওপরে পাঠিয়ে দেব। ভয়ঙ্করভাবে হেসে উঠল দুজনে। মিমির নিভু নিভু চোখে দেখল তাদের। মনে মনে শুধু একটাই কথা ঘুরছে, মিস্টার খানের সাথে কি তার আর দেখা হবে না? পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজেও মিমিকে পেল না কাইফ। দুশ্চিন্তায় তার প্রাণ ওষ্ঠাগত। তানিয়ার কেবিনের বাইরে ছিল সবাই। কাইফ সেখানে গিয়ে জিজ্ঞেস করল, ছোট মা, মিমিকে দেখেছ? ও কি কোথাও গিয়েছে? তোমাকে বলেছে কিছু? সকলের খেয়াল হলো মিমি এতক্ষণ তাদের সাথে ছিল না। মিসেস রিতা বললেন, না তো। মিমির সাথে আমার কোনো কথা হয়নি। কোথায় গেল মেয়েটা? কাইফ তাদের নিশ্চিন্তে থাকতে বলে বলল, চিন্তা করো না, আমি দেখছি। আর তোমরা বাড়িতে চলে যাও। সকলের অনেক ধকল গিয়েছে। বাড়িতে গিয়ে রেস্ট নাও। কাইফ দ্রুত পায়ে চলে গেল। তবে সকলে চিন্তিত রয়ে গেলেন। কোথায় গেল মিমি? কোনো বিপদ হলো না তো? মিমি এখন যে রুমে বসে আছে সেখানে অনেক লোক আছে। অনেক লোক বলতে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গার্ড। জেসি ও রায়হান পাশাপাশি আয়েশি ভঙ্গিতে বসে আছে। অপেক্ষা শুধু কিং আসার। মিমির হাত এত শক্ত করে বেঁধে রেখেছে যে তার হাতে দড়ির ছাপ বসে গিয়েছে। মিমি নীরব বসে আছে। সে জানে এখন এদের হাজার বললেও এরা কিছুই করবে না। কিছুক্ষণ আগে মিমি ভাবছিল কিং যে ভয়ঙ্কর মানুষ। তার হাত থেকে রায়হান ছাড়া পেল কি করে? তার কৌতূহল বুঝতে পেরে রায়হান বলেছিল, তুমি ঠিকই ভাবছ। কিং এর হাত থেকে বাঁচা সহজ নয়। এক কথায় বলতে গেলে সম্ভবই নয়। কিন্তু আমি বেঁচে গিয়েছি। কিভাবে জানো?
কিং এর লোকেরা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন আমার বিশ্বস্ত কয়েকজন কর্মচারী আড়ালে লুকিয়েছিল। সুযোগ বুঝে তারা কিং এর লোকদের মুখে ধুলো ছুঁড়ে মারে। ফলে তারা কিছুই দেখতে পায় না এবং আমার লোকজন আমাকে নিয়ে পালায়। কিং আমাকে আর ধরতে পারল না কারণ সে তোমাকে নিয়ে ব্যস্ত ছিল। তবে আজ পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। কিংকে আজ দেখিয়ে দেব রায়হান কি জিনিস। মিমি শুধু শুনে যায়। তার করার কিছুই নেই। কিং তার কাছে একটা রহস্য। সেটা কি আজ সমাধান হবে? তার খুব কান্না আসছে। ধীরে ধীরে শরীর নেতিয়ে যাচ্ছে। সেই যে রাতে তাকে এখানে আনা হয়েছে। তারপর একটা দিন পেরিয়ে আবার রাত নেমেছে। একটু পানি ব্যতীত তার পেটে কিছুই পড়েনি। এত ধকল তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। হঠাৎ বিকট আওয়াজ হল। সকলে বন্দুক নিয়ে সতর্ক হয়ে গেল। রায়হান মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকাল। আধারে একটি অবয়ব দেখা যাচ্ছে। অবয়বটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে মিমি অস্ফুট স্বরে আওড়াল, কিং। অবাকের শীর্ষে পৌঁছে তাকিয়ে আছে মিমি। সে ভাবতেও পারেনি যে কিং আসবে। তবে রায়হান এতক্ষণ যা বলল তা কি ঠিক? কিন্তু তার সাথে কিং এর কি সম্পর্ক? সে তো কিং এর মুখই কোনোদিন দেখেনি আর না বলেছে কোনোদিন কথা। তার সব গুলিয়ে যাচ্ছে। কিংকে দেখে রায়হান যেন উচ্ছ্বাসে ফেটে পড়ল। মুখে হাসির রেখা টেনে বলল, কিং। ওয়েলকাম কিং। আমার ডেরায় তোমাকে স্বাগতম। কিং নির্লিপ্ততা। তার দৃষ্টি মিমির দিকে, যাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। এত শক্ত করে বাঁধা হয়েছে যে তার হাত ভেদ করে দড়ি ঢুকে যেতে চাইছে। রায়হান নিজের চেয়ার এগিয়ে দিয়ে বলল, আরে আরে, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। কিং শীতল কণ্ঠে বলল, আমি এখানে গল্প করতে আসিনি রায়হান। কি চায় তোর? কেন ধরে এনেছিস ওকে? রায়হান শব্দ করে হেসে উঠল। অতঃপর হাসি থামিয়ে বলল, এই তো কাজের কথায় এসেছ। আচ্ছা, তুমি কি এই মেয়েকে চেনো? কি হয় ও তোমার? ছেড়ে দে ওকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কেন নয়? ওকে একেবারের জন্য ছেড়ে দেব। দুনিয়া থেকে মুক্তি দিয়ে দেব। আমার তো তোমাকে দরকার ছিল। এখন এই মেয়ের কোনো প্রয়োজন নেই আমার। এই কে আছিস? মেরে দে ওকে। রায়হান গলা উঁচিয়ে নিজের লোককে হুকুম দিল। তৎক্ষণাৎ বন্দুক তাক হল মিমির দিকে। মিমি চোখ বন্ধ করে ফেলল। আজই বুঝি তার শেষ দিন। আর দেখা হবে না তার মিস্টার খানের সাথে, তানিয়ার সাথে, তার মা বোনের সাথে। চোখের সামনে কাইফের চেহারা ভেসে উঠতেই চোখ থেকে গড়িয়ে পড়ে তার নোনা জল। কিছুক্ষণ অতিবাহিত হয়, কিন্তু মিমির কিছুই হয় না। মিমি চোখ খুলে তাকিয়ে দেখে কালো পোশাকধারী লোকজন রায়হানের সকল লোকদের মাথায় পেছনে থেকে বন্দুক তাক করে রেখেছে। রায়হান আর জেসি পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভয় জেসির মুখ শুকিয়ে গিয়েছে। সে হয়তো বুঝতে পেরেছে কিং ছোট খাটো কেউ নয়। কিং এবার আরাম করে চেয়ারে বসে তাচ্ছিল্য করে বলল, কি রায়হান,
তোর সব হাওয়া ফুস। এই ক্ষমতা নিয়ে কিং এর সাথে লড়তে এসেছিলি তুই? কি ভেবেছিলি তোর এসব হাবলু গাবলু দেখে কিং ভয় পেয়ে যাবে? কিং শব্দ করে হেসে উঠল। গা ছমছম করা হাসি তার। হাসি থামিয়ে বলল, খুব ভুল করলি রায়হান। তোর বাবা তো শুধরে গেল। কিন্তু তুই ঠিক হলি না। একবার পালিয়ে যদি ভেবে থাকিস আবার পালিয়ে যাবি তাহলে তুই খুবই ভুল ভাবছিস। কিং তার লোকদের ইশারা করল। তার ইশারা অনুযায়ী তার লোকজন রায়হানের লোকদের নিয়ে বাইরে চলে গেল। ঘরে বর্তমানে রয়েছে রায়হান, জেসি, কিং এবং মিমি। মিমি কেবল ড্যাব ড্যাব করে সবটা দেখে যাচ্ছে। কোনো মারামারি কিছু না, পরিবেশ ঠান্ডা। সুযোগ বুঝে রায়হান নিজের কাছে থাকা বন্দুকটা নিয়ে মিমির কপালে গিয়ে রাখল। কিং চেয়ার থেকে উঠে দাঁড়াল। রায়হান বিজয়ের হাসি হেসে বলল, আমি জানি তুই আমাকে বাঁচতে দিবি না। আর ও জানি এই মেয়ের সাথে তোর কিছু না কিছু তো আছে। আমি মরব যখন একে সাথে নিয়েই মরব। কিং হুঙ্কার দিয়ে বলল, খবরদার রায়হান, ওকে তুই কিচ্ছু করবি না। আমি ছেড়ে দেব তোকে, কিন্তু তুই ওকে কিছু করবি না। রায়হান হেসে বলল, এটা বুঝি কিং এর ফুটবল জায়গা, যে কিং এর কোনো দুর্বলতা নেই। সেই কিং এর ফুটবল জায়গা এই সামান্য মেয়েটা। তাহলে তো একে মরতেই হবে। রায়হান ট্রিগারে চাপ দেওয়ার আগেই দ্রুত গতিতে গুলি এসে লাগে তার হাতে। হাত থেকে বন্দুক পড়ে যায় তার। ব্যথায় কুকড়ে ওঠে সে। বন্দুক হাতে নিয়ে রাগে ফুঁসছে কিং। বন্দুকে পর পর দুবার চাপ দিয়ে গুলি রায়হানের বুকে বিধিয়ে দেয় সে। রায়হান ঢলে পড়ে নিচে। জীবনাবসান ঘটে তার। জেসি মুখ চেপে এক কোণে ঘেঁষে যায়। ইতোমধ্যে পুলিশ ইন্সপেক্টর ও তার দলবল প্রবেশ করে। রায়হানের দেহ নিচে পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলেন ইন্সপেক্টর। পাপের ফলটা সে এভাবেই পেল। কিং ইন্সপেক্টরের দিকে না তাকিয়েই বলল, জেসিকে নিয়ে যান অফিসার। তার মানুষ মারার খুব শখ হয়েছিল, আর সে কিং এর সাথে পাগা নিতে এসেছিল। সেই শখ আশা করি আপনারা মিটিয়ে দেবেন। আর এই নর্দমার কিট কেউ নিয়ে যান। ইন্সপেক্টরের পরিচিত কিং। ইন্সপেক্টর কিছুই বলল না। জেসি ও রায়হানের বডি নিয়ে চলে গেল তারা। কিং এর দুজন লোক প্রবেশ করে। রায়হানের বাকি লোকদের ও পুলিশ নিয়ে গিয়েছে। কিং গম্ভীর কণ্ঠে বলল, দড়ি খুলে দাও তার। তারা মিমির হাতের পায়ের দড়ি খুলে দেয়। জীবনে প্রথমবার নিজের চোখের সামনে খুন হতে দেখে মিমির হাত পা কাঁপছে। সে কোনো রকম উঠে দাঁড়াল। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কে আপনি? আমার সাথে কি সম্পর্ক আপনার? কিং কিছু না বলে চলে যেতে নিলেই নিজের পায়ের কাছে পড়ে থাকা রায়হানের বন্দুকটা তুলে নেয় মিমি। নিজের মাথায় ঠেকিয়ে তেজি কণ্ঠে বলল, হয় আজ আপনি আমাকে নিজের পরিচয় দেবেন, না হয় আমি আজ নিজেকে শেষ করে দেব। কিং থমকে দাঁড়ায়। কিং এর লোক মিমিকে বাধা দিতে গেলে মিমি দুপা পিছিয়ে বলল, কেউ আসবো না আমার দিকে, কেউ না। কিং তাদের ইশারা করে চলে যেতে বলল। তারা চলে গেল।
কিং শান্ত স্বরে বলল। ওটা ফেলে দাও। না, আগে বলুন আপনি কে? কেন আমার পেছনে পড়ে আছেন? আপনার সাথে বোঝাপড়া করার জন্য রায়হান আমাকে কেন তুলে নিয়ে আসলো? মুখোশ খুলুন, আপনার মুখ দেখতে চাই আমি। এই রহস্যের বোঝা আর বয়ে বেড়াতে আমি পারছি না। কিং ধীরে ধীরে মুখ থেকে মুখোশ খুলে ফেলে। উন্মুক্ত হয় তার মুখমণ্ডল। মিমির হাত থেকে বন্দুক পড়ে যায়। মুখে দু হাত চেপে 2 কদম পিছিয়ে যায় সে। তার মনে হচ্ছে পুরো দুনিয়া ঘুরছে তার। পড়ে যেতে নিয়েও চেয়ার ধরে নিজেকে সামলালো সে। বিস্ময়ের সাথে বলল, মিস্টার খান। চোখে পানি টলটল করছে মিমির। চিনচিন করে ব্যথা করছে বুকে। মিস্টার খান। তার মিস্টার খান খুনি, একজন খুনি। জড়ানো গলায় সে বলল। আপনি কিং। আপনি খুন করেছেন মিস্টার খান। আপনি একজন খুনি। আপনি একজন মাফিয়া। কাইফ এগিয়ে যেতে নিল মিমির দিকে। মিমি হাত উঁচিয়ে থামিয়ে দিল তাকে। বলল, এগোবেন না আমার দিকে। আপনি একজন খুনি। আপনি অপরাধী মিস্টার খান। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার। কাইফ তাকে বোঝানোর চেষ্টা করে বলল, আমার কথা শোনো মিমি। উত্তেজিত হয় না। শান্ত হও। মিমি চেঁচিয়ে বলল, কোনো কথা শুনতে চাই আপনার। আপনি চলে যান আমার সামনে থেকে, চলে যান। মিমির মাথা ঘুরে উঠল। শরীর ছেড়ে দিল তার। কাইফ ছুটে গিয়ে আগলে নিল তাকে। চেপে ধরল বুকের সাথে। যেন মিমিকে বুকের মধ্যে ঢুকিয়ে নিতে চাইছে সে। মিমি তাকে খুনি বলছে। নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে খুনি শুনতে হচ্ছে তাকে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তার। সে মিমিকে কোলে তুলে বের হয়ে গেল। মিমিকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করল কাইফ। মিসেস রীতা তাদের দেখে ছুটে তাদের কাছে গেলেন। তানিয়া এখনো হাসপাতালে আছে। মেঘ এবং তানিয়ার মা তার সাথে আছে। মেঘ তো ছেলেকে ছেড়ে এক পাও নড়তে রাজি নয়। মিসেস রীতা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কাইফ, মিমির কি হয়েছে? কোথায় ছিল ও? কাইফ তার কথার উত্তর দেয় না। মিমিকে নিয়ে নিজের রুমে চলে যায়। মিসেস রীতা পিছু পিছু ছুটলেন। আফজাল খান এবং আজমল খান বর্তমানে অফিসে আছেন। 2 ছেলের অবর্তমানে তাদেরই অফিস সামলাতে হয়। কাইফ রুমে প্রবেশ করে খুব সাবধানে বিছানায় শুইয়ে দেয় মিমিকে। মুখটা তার শুকিয়ে আছে। চোখের জলের দাগ বসে আছে মুখে। এমনকি জেসির দেওয়া থাপ্পড়ের দাগও আছে। কাইফ তার দিকে ঝুঁকে খুব যত্ন সহকারে এলোমেলো চুলগুলো গুছিয়ে কানের পিঠে গুজে দেয়। এলোমেলো শাড়ির আঁচলে তাকে ভালো করে মুড়িয়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ছোট মা, আমি ডাক্তার নিয়ে আসছি। তুমি ওর কাছে থাকো। সে লম্বা লম্বা পা ফেলে বের হয়ে গেল। মিসেস রীতা আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেলেন না। তিনি মিমির মাথার কাছে বসে তার মাথায় হাত বুলাতে থাকলেন। আধ ঘন্টার মধ্যেই ডাক্তার নিয়ে হাজির কাইফ। মিসেস রীতা তাদের দেখে উঠে দাঁড়ালেন। কাইফ ডাক্তারকে চেয়ার টেনে দিল।
মধ্যবয়স্ক ডাক্তার চশমাটা চোখে একটু ঠেলে দিয়ে বসে পড়লেন। মিমি তখনও জ্ঞানহীন। ডাক্তার তার পালস রেট মাপলেন, প্রেশারটাও মাপলেন। কিছুক্ষণ গভীর পর্যবেক্ষণ করে সূক্ষ্ম শ্বাস ফেললেন। কাইফ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তার পাশে। মিসেস রীতা ধৈর্যের বাঁধ ভেঙে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব কি বুঝলেন? কোনো গুরুতর কিছু? ডাক্তার কাইফের দিকে তাকালেন। কাইফ তার পূর্ব পরিচিত। তিনি তাদের ফ্যামিলি ডাক্তার। তিনি মিমির হাতে একটা ইনজেকশন পুশ করতে করতে বললেন, কোনো কিছু কি হয়েছিল? সিরিয়াস কিছু। খুব বড় ক্ষতি হতে হতে বেঁচে গিয়েছে দুজনে। কাইফ নড়ে চড়ে দাঁড়াল। নিজেকে খুব অপরাধী লাগছে তার। এমনিতেও সে তো অপরাধী। মিসেস রীতা বললেন, কি হয়েছে বলুন না ডাক্তার। দুজনে মানে? আমার খুবই চিন্তা হচ্ছে। ও ঠিক হয়ে যাবে তো? ডাক্তার উঠে দাঁড়ালেন। মুখে হাসির রেখা টেনে বললেন, মিসেস খান, আফসোস আমার ডায়াবেটিস আছে। না হলে মিষ্টি মুখ না করে আমি এক পাও নড়তাম না। কংগ্রাচুলেশন, আপনি আবারও দাদু হতে চলেছেন। মিসেস রীতা আনন্দের সাথে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। কাইফের মনে হচ্ছে মাটি কাঁপছে। না না, মাটি কেন কাঁপবে? তার পুরো শরীরে ভূমিকম্প হচ্ছে। গলা শুকিয়ে এসেছে তার। তীব্র অনুভূতিতে সে কথা বলতেই ভুলে গিয়েছে। ডাক্তার আবারও বললেন, তবে একটু খেয়াল রাখবেন। উনি খুব স্ট্রেসের মধ্যে আছেন। ওনাকে সম্পূর্ণ স্ট্রেস মুক্ত রাখতে হবে। হাসি খুশি রাখতে হবে। না হলে দুজনের ক্ষতি হতে পারে। আর ওনাকে একবার হাসপাতালে নিয়ে যাবেন। কিছু চেক আপ করতে হবে। একটানা বলে তিনি থামলেন। কাইফ তখনও নির্বাক। মিসেস রীতা ডাক্তারকে ইশারা করে নিজের সাথে যেতে বললেন। তাদের একটু একা থাকা দরকার। শ্রেষ্ঠতম সুখের অনুভূতি বার্তা বুঝি বাবা হওয়ার সংবাদ। কাইফের তো তাই মনে হচ্ছে। এমন সুখানুভূতি কখনো কোনো সংবাদ শুনে হয়নি। মেঘেরও বুঝি এমন অনুভব হয়েছিল। কাইফের চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে করছে যে সে বাবা হবে। বাবা হবে সে। কাইফ কাপা কাপা পা ফেলে মিমির দিকে এগিয়ে গেল। বসল তার পাশে। অপলক দৃষ্টিতে তাকালো মিমির দিকে। খুব ক্লান্ত দেখাচ্ছে তাকে। এই মেয়েটাকে সে ভালোবাসে, খুব ভালোবাসে। নিজে না থাকলেও সব সময় তার লোক মিমির আড়ালে তার পেছনে থাকত। আর সব খবর কাইফকে দিত, যাতে কোনো বিপদ হলে কাইফ তৎক্ষণাৎ ছুটে যেতে পারে। কিন্তু কিভাবে যেন রায়হান মিমিকে তার চোখে ধুলো দিয়ে উঠিয়ে নিয়ে গেল। একটু সাবধান হলে বোধহয় এমনটা হতো না। যদি কিছু হয়ে যেত, ভাবতেই কাইফের বুক কেঁপে ওঠে। লম্বা শ্বাস নিয়ে কাইফ হাত বাড়িয়ে উন্মুক্ত করল মিমির পেটের অংশ। এখানেই ছোট্ট প্রাণটা আছে। কাইফের দোষেই যার বড় ক্ষতি হতে যাচ্ছিল। কাইফ আলতো স্পর্শ করে সেখানে। অনুভব করার চেষ্টা করে ছোট্ট প্রাণকে। মিসেস রীতা ফোন করে সকলকে খবরটা দিয়ে ফেলেছেন। তানিয়া খবরটা পেয়েই এক প্রকার লাফিয়ে উঠল। মেঘ আঁতকে উঠে ছেলেকে সামলে নিয়ে বলল, কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? এই অবস্থায় কেউ এমন করে? তানিয়া উল্লাসে ফেটে পড়ে বলল,
মেঘ, তুমি বুঝতে পারছো, আরেকটা ছোট্ট বাবু আসবে। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে। আমার ছেলে আসতে না আসতেই তার খেলার সাথীও চলে আসছে। মেঘ তানিয়ার কাণ্ড দেখে হেসে ফেলল। ছেলেকে নিজের কোলে তুলে বলল, হ্যাঁ, ভালোই হয়েছে। ভাইয়া আমার উপদেশটা কাজে লাগিয়েছে। এসবই আমার ক্রেডিট, বুঝলে। না হলে ভাইয়া সারা জীবন ব্যাচেলার থেকে যেত, তার আর বাবা ডাক শোনা হতো না। আর না আমার চাঁচু ডাক। দুজনে শব্দ করে হেসে ওঠে। মেঘের কোলে থাকা ছোট্ট তাহির পিটপিট করে তাকায়, যেন বুঝিয়ে দিচ্ছে, তোমরা এত আওয়াজ করছো কেন? আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। মেয়ের সংবাদ শুনে তৎক্ষণাৎ হাজির হলেন মিসেস মুক্তা। সাথে এসেছে রিহা। মিসেস রীতা খুবই আন্তরিকতার সাথে তাদের বসালেন। আফজাল খান এবং আজমল খানও চলে এসেছেন। ঈশানী হাসপাতালে আছে, একটু পর সেও চলে আসবে। সকলে উদ্গ্রীব হয়ে আছে মিমির সাথে দেখা করবে বলে। মিসেস রীতা তাদের আটকে রেখেছেন। তিনি বললেন, কাইফ আর মিমিকে একটু একা ছেড়ে দিয়েছি, ওরা একটু একা থাকুক, তারপর আমরা সবাই মিমির সাথে দেখা করব। সকলে মেনে নিল। মিসেস রীতা নাস্তার ব্যবস্থা করে সকলের সাথে গল্পে মেতে উঠলেন। ধীরে ধীরে চোখ মেলে তাকালো মিমি। আলোটা তার চোখে বিধল। সে চোখ বন্ধ করে পুনরায় তাকায়। হাতে পায়ে প্রচুর ব্যথা করছে। হঠাৎ অনুভব করল পেট উষ্ণ জলে ভিজে যাচ্ছে। কেউ মাথা রেখে আছে সেখানে। মিমি নিচের দিকে তাকায়। কাইফ তার পেট শক্ত করে জড়িয়ে ধরে মাথা রেখে আছে। মিমির বুকের মধ্যে ধক করে উঠল। কাইফ কাঁদছে। কিন্তু কেন? মিমির পূর্বের কথা মনে পড়ে গেল। কাইফই কিং আর কিং খুনি। মিমি নড়ে চড়ে উঠল। কাইফ মাথা তুলে চোখ মুছে তার দিকে তাকায়। কখন যে চোখ থেকে জল ঝরতে শুরু করেছে সে নিজেও বোঝেনি। কাইফের তাকানো দেখে মিমি মুখ ঘুরিয়ে নিল। কাইফ এগিয়ে তার গালে হাত রেখে বলল, তুমি ঠিক আছো? কোথাও কষ্ট হচ্ছে তোমার? মিমি কথা বলে না। সে নির্বাক। কাইফ তাকে ধরে উঠিয়ে বসায়। হুট করেই মিমিকে বুকের মধ্যে চেপে ধরে। শক্ত করে যেন মিমি কোথাও যেতে না পারে, কোথাও না। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি আমাকে এ কেমন সুখ দিল মিমি। আমি যে তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি জানো তুমি কি দিচ্ছ আমায়? একটু থেমে কাইফ আবারও বলল, বাবা হওয়ার সুখ দিচ্ছ তুমি আমায়। পৃথিবীর সর্বোচ্চ সুখ দিচ্ছ তুমি আমায়। উই আর গোয়িং টু বি প্যারেন্টস। মিমি কিছু মুহূর্তের জন্য থমকে গেল। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে মা হতে যাচ্ছে। তবুও মিমি কথা বলে না। কাইফ তার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি। সারা জীবনের জন্য ভালোবাসি। মিমি চোখ বন্ধ করে নেয়। গড়িয়ে দু ফোঁটা জল। কাইফ তাকে ছেড়ে দিয়ে এলোমেলো চুল কানে গুজে দিয়ে বলল, তুমি একটু বসো, আমি নিচ থেকে সবাইকে ডেকে নিয়ে আসি। সবাই তোমার সাথে দেখা করবে বলে অপেক্ষা করছে। কাইফ নিচে গিয়ে সবাইকে ওপরে পাঠিয়ে দিল। সকলে এসে এক এক করে মিমির মাথায় হাত রেখে দোয়া করলেন। রিহা তো মিমির ওপর ঝাঁপিয়ে পড়ে বলল,
আপু, আমি খালামনি হব। আমি এত খুশি। মিমি হাসে। মিসেস মুক্তা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার সেই ছোট্ট মিমি দেখতে দেখতে কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আর সে আজ মা হবে। তোর জন্য দোয়া করি রে মা। তুই খুব সুখী হ। মিমির কি হলো সে জানে না। নিজের মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। সব কষ্ট সে মায়ের বুকে কেঁদে বিসর্জন দিতে চাচ্ছে। মিসেস মুক্তা স্মিত হেসে মেয়ের মাথায় হাত রেখে বললেন, কাঁদছিস কেন? পাগলি মেয়ে। জানিস, তোর আসার খবর যখন তোর বাবা পেল তখন সে কি খুশিটাই না হয়েছিল। পুরো পাড়াতে মিষ্টি বিলিয়েছিল। আর তুই যখন হলি তখন পুরো হাসপাতালের লোকদের মিষ্টি খাইয়েছিল। বাবার কথা মনে পড়তেই মিমির কান্নার বেগ বেড়ে গেল। কাইফের কিং রূপ দেখে সে অনেকটা ভেঙে পড়েছে। কাইফের আশেপাশে যেতেও মন চাইছে না। কাইফ কেন কিং হল? অন্য কেউ কেন কিং হল না? মিসেস রীতা বললেন, কেঁদো না মিমি। ডাক্তার তোমাকে হাসি খুশি থাকতে বলেছে। আর না জানি তুমি কতক্ষণ না খেয়ে আছো। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তিনি চলে গেলেন। মিসেস মুক্তা মেয়ের মুখ শাড়ির আঁচলে মুছে দিয়ে বললেন, এমন করলে হবে না মা। সব সময় মনে রাখতে হবে এখন তুই আর একা নোস। তোর মধ্যে একটা প্রাণ আছে। খুব সাবধানে থাকতে হবে আর ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। তুই বিশ্রাম কর, আমি নিচে যাচ্ছি। মিসেস মুক্তা ও চলে গেলেন। রিহা বোনের পাশে বসে বলল, আপু, তুমি ভাবতে পারছো ছোট্ট একটা বাবু হবে তানিয়া আপুর মতো। আর সে খালামনি খালামনি করে আমার গলা ধরে ঝুলে থাকবে। মিমি মলিন হাসে। তানিয়ার কথা মনে পড়তেই সে চিন্তিত কণ্ঠে বলল, তানি কেমন আছে রে? তুই দেখা করতে গেছিলি ওর সাথে। ওর বাবু কেমন আছে? আর কি হয়েছে? ছেলে না মেয়ে? রিহা বোনের কথা শুনে অবাক হল। বিস্মিত কণ্ঠে বলল, কি বলছো তুমি আপু? তুমি কিছুই জানো না। তানিয়া আপুর ছেলে হয়েছে এবং তারা দুজনই একদম সুস্থ আছে। তুমি যাওনি হাসপাতালে? মিমি স্বস্তির নিঃশ্বাস ফেলে রিহার কথার জবাব না দিয়ে বলল, তুই নিচে যা রিহু। আমি একটু রেস্ট করব। রিহা তার কথার পিঠে কোনো কথা বলল না। চুপচাপ চলে গেল। রিহা চলে যাবার পর পরই খাবার হাতে প্রবেশ করল কাইফ। মিমির সামনে রেখে বলল, তুমি এগুলো খেয়ে নাও। আমি শাওয়ার নিয়ে আসছি। খুব অস্বস্তি লাগছে। কাইফ টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল। মিমি চুপ করে বসে থাকল, খাবারে হাত লাগাল না। প্রায় 10 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বের হল কাইফ। বের হয়ে দেখল খাবার যেমন ছিল তেমনই আছে। কাইফ অবাক হয়ে জিজ্ঞেস করল, খাওনি কেন? মিমি কথা বলে না। কাইফ চোখ বন্ধ করে শ্বাস ফেলে। মিমির পাশে গিয়ে বসে তার হাত নিজের হাতে মধ্যে নেয়। মিমি ছাড়াতে চাইলে কাইফ শক্ত করে ধরে ফেলে। কাইফ শান্ত কণ্ঠে বলল, কথা বলবে না আমার সাথে? একটুও না। মিমি বলে না। কাইফ আবারও বলল, আচ্ছা বেশ, বলতে হবে না। খেয়ে নাও অন্তত।
না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আর যে তোমার মধ্যে আছে তার কথাও তো ভাবতে হবে নাকি? একটুখানি খেয়ে নাও, ওষুধ খেতে হবে। কাইফ তার মুখের সামনে খাবার তুলে ধরে। না চাইতেও মিমি তা মুখে নেয়। এই মানুষটাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তার নেই। তার সব কিছু জুড়ে তো শুধুমাত্র এই মানুষটারই বাস। পরদিন ঈশানী এলো। তার সাথে এলো নিশান। ঈশানী প্রথমে এসেই মিমিকে জড়িয়ে ধরল। আবেগপ্লুত হয়ে বলল, একজন আসতে না আসতেই আরেকজন আসার খবর পেলাম। খান ম্যানশন এবার ভরে উঠবে গো। মিমি কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার জন্য আমার ভাইয়া সন্ন্যাসী হতেও হয়নি। ভাইয়াকে নিজের আঁচলে বেঁধে সংসার মুখো করেছ তুমি। আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। মিমি মনে মনে ভাবল, সত্যিই কি তাই? আমার জন্য উনি সংসার করছেন। আমি যদি না থাকতাম তাহলে কি করতেন উনি? উনি তো একজন মাফিয়া। মাফিয়ারা কি বিয়ে শাদী করে, নাকি সারা জীবন খুন খারাপি করে বেড়ায়? নিশান এসে মিমির কোলের মধ্যে বসে পড়ে মিমি গলা জড়িয়ে ধরল। বলল, রসমালাই, কেমন আছো তুমি? তুমি এখন আর আমাকে পড়াতে যাও না। আমি খুব রাগ করেছি। মিমি হেসে তার গাল টেনে দেয়। ঈশানী মেকি রাগ দেখিয়ে বলল, নিশান, এখন এভাবে যখন তখন রসমালাই এর কোলে ওঠা যাবে না। কেন যাবে না? কারণ তোমার রসমালাই এর পেটের মধ্যে ছোট্ট বেবি আছে। নিশান গোল গোল চোখে তাকিয়ে বলল, রসমালাই এর এইটুকু পেটের মধ্যে বেবি কিভাবে আছে? তুমি বুঝবে না। যখন হবে তখন দেখো। তানিয়া মামির বেবি হয়েছে, দেখেছ না? হ্যাঁ, রসমালাই জানো। ছোট্ট বেবি দেখেছি আমি, একদম এইটুকু। আবার আমার দিকে তাকিয়ে ছিল জানো। মিমি হেসে বলল, তাই বুঝি। বেবি যখন বাড়িতে নিয়ে আসবে তখন তুমি সব সময় তার সাথে খেলতে পারবে। কবে আসবে বেবি? এই তো কদিন পরেই চলে আসবে। তাহলে খুব মজা হবে বলো। আমি পাপাকে কল করে বলে আসি যে আমি এখানে থেকে বেবির সাথে খেলব। বাড়িতে আর যাব না। নিশান দৌড়ে বের হয়ে গেল। ঈশানী হেসে বলল, দেখেছ ছেলের কাণ্ড। সে এখন আর বাড়িতে যাবে না। এখান থেকে এক পাও নড়বে না। এই ছেলেকে নিয়ে যে কি করি আমি। দিন দিন জেদি হয়ে যাচ্ছে। মিমি শুধু হাসে। ছোট ছেলে একটু আধটু জেদ তো করবেই। বড় হলে ঠিক হয়ে যাবে। 5 দিন পর তানিয়াকে বাড়িতে নিয়ে আসা হলো। ছেলে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেই মিমি তানিয়ার কোল থেকে তাহিরকে নিয়ে নিল। তাহিরের সাথে কথা বলতে লাগল। তা দেখে তানিয়া মুখ গোমরা করে বলল, আমি কতদিন পর বাড়িতে এলাম অথচ আমার দিকে কেউ পাত্তায় দিচ্ছে না। মিমি হেসে বলল, তুই হিংসে করছিস তানি। হিংসে কর আর যাই কর, তুই এখন বাদ। এখন তো তাহিরকে নিয়ে থাকবো সব সময়। তোর ছেলে একদম তোর মতো হয়েছে রে তানি। দেখ শুধু হাসে আর একটু জোরে কথা বললেই ঠোঁট ফোলায়। তোর মেল ভার্সন নাকি এটা? তানিয়া রাগ করতে যেও হেসে ফেলল। মিমির পাশে বসে বলল, আর কদিন পর তো আরও একজন আসবে। তখন আমি সারাক্ষণ তাকে নিয়ে বসে থাকব দেখিস। আর তুই থাকিস তোর তাহিরকে নিয়ে।
তুই বান্ধবীর কথা বলা দেখে মনে হচ্ছে না যে তা শেষ হবে। মেঘ অসহায় মুখে দাঁড়িয়ে আছে। ভেবেছিল বাড়িতে ফিরে বউকে একটু আলাদা পাবে, কিন্তু এখন কাহিনী অন্যরকম। দুই যা কম বান্ধবী বেশি বসে গল্প শুরু করে দিয়েছে। মিসেস রীতা মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, এই মেঘ, ওভাবে কেবলাকান্ত হয়ে দাঁড়িয়ে আছিস কেন রে? আয় দেখি আমার সাথে, তাহিরের জন্য কিছু জিনিস কিনতে হবে। যা গিয়ে নিয়ে আয়। এখন বাপ হয়েছ, অনেক দায়িত্ব বুঝেছ। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরঘুর করার সময় শেষ। মেঘ মুখ কালো করে ফেলল। বিড়বিড় করে বলল, তাই তো দেখছি। আমার রোমান্সের দিন শেষ। বউকে কাছেই পাব না, রোমাঞ্চ তো দূরে থাক। মেঘকে এখনো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস রীতা গলা উঁচিয়ে বললেন, কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে গেলি নাকি? আয় আমার সাথে। মেঘ ছোট্ট শ্বাস ফেলে মিসেস রীতার সাথে গেল। এখন তাকে দায়িত্ববান হতে হবে। ছেলেকে মানুষ করতে হবে। আর কপালে থাকলে ছেলে একটু বড় হলেই আবার বাবা হবে। মেঘ ঢোক গিলে ভাবল, আমার এই পরিকল্পনা তানিয়া জানতে পারলে নির্ঘাত ঘুষি মেরে আমার নাক ফাটিয়ে ফেলত। এই 5টা দিন মিমি কাইফের সাথে কথা বলে না। সবার সামনে স্বাভাবিক থাকার ভান করে, কিন্তু কিছুই স্বাভাবিক নেই। কাইফকে এড়িয়ে চলে সে। কাইফ তার অনেক যত্ন নেয়, তবে মিমি নীরবে তা দেখে। বাধাও দেয় না, আবার সায়ও দেয় না। কাইফ অনেক চেষ্টা করে তার সাথে কথা বলতে, কিন্তু মিমি বলে না। এখন সে সারাক্ষণ তাহিরকে নিয়ে বসে থাকে। কাউকে বুঝতে দেয় না তার মনের অবস্থা। এমনকি কাইফের মাফিয়া হওয়ার বিষয়টাও সে কাউকে বলেনি। বর্তমানে সে তাহিরকে কোলে নিয়ে তানিয়ার রুমে বসে আছে। তানিয়া ও সে গল্প করছে এবং তাহিরের সাথে খেলছে। এর মধ্যে হনহনিয়ে প্রবেশ করল কাইফ। তার সাথে এলো মেঘ। কাইফ মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মেঘকে বলল, মেঘ, কাউকে বলে দে সে যেন আমার সাথে রুমে যায়। মেঘ মাথা চুলকে বলল, কাকে বলবো ভাইয়া? তুমিই বলো না। কাইফ কড়া চোখে মেঘের দিকে তাকিয়ে বলল, মেঘ, তোর শ্যালিকাকে বল আমার সাথে আসতে। কিন্তু ভাইয়া, মিমি তো আমার ভাবিও হয়। কাইফ দাঁতে দাঁত চেপে বলল, কোনো দিন ভাবি ডেকেছিস? এখন কানের কাছে ছাগলের মতো ম্যাঁ করিস না। যা বউ বাচ্চা সামলা, আর আমাকে আমার বউ নিয়ে দে। মেঘ মুখ কুঁচকে বলল, তো তোমার বউ আমি আটকে রেখেছি নাকি? নিয়ে যাও না। কাইফ ছোট্ট একটা শ্বাস ফেলে মিমির দিকে এগিয়ে গেল। তার কোল থেকে তাহিরকে নিজের কোলে নিল। ছোট্ট হাতে ঠোঁট ছুঁয়ে বলল, চ্যাম্প, তুমি কিন্তু মোটেও তোমার পাপার মতো নির্লজ্জ, অসভ্য, গরু হবে না। ঠিক আছে, তুমি তোমার চাচুর মতো স্ট্রং হবে। তাহির কাইফের দিকে তাকিয়ে হাসে। এইটুকু বাচ্চা কি বুঝেছে কে জানে। মিমি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, হ্যাঁ, চাচু মতো মাফিয়া হবে। যেমন চাচা তার তেমন ভাতিজায় তো হবে। কাইফ তানিয়ার কোলে তাহিরকে দিয়ে দিল। টি শার্টের কলার ঝাড়া দিয়ে হেঁচকা টানে মিমিকে পাজাকোলা করে তুলে নিল। মিমি হকচকিয়ে গেল। কিছু বলতে যেও বলল না।
কারণ সে কাইফের সাথে কথা বলবে না বলে পণ করেছে। মিমিকে নিয়েই সে লম্বা লম্বা পা ফেলে রুমের দিকে এগিয়ে গেল। তাদের যাওয়ার দিকে তাকিয়ে মেঘ মুচকি হেসে বলল, দেখেছ তানিয়া, আমার রসকসহীন ভাইয়াটা কেমন রোমান্টিক হয়ে গিয়েছে। বউকে কিভাবে তুলে নিয়ে গেল দেখলে? সবই আমার ক্রেডিট। তানিয়া মুখ বাঁকিয়ে বলল, তোমার ক্রেডিট কেন? কি করেছ তুমি? আরে চোখের সামনে তোমাকে আর আমাকে রোমাঞ্চ করতে দেখে ভাইয়া নিজেও রোমান্টিক হয়ে গিয়েছে। বুঝলে? ভাইয়া মিমিকে পেয়ে রোমান্টিক হয়েছে বুঝলে? তোমার আলতু ফালতু লজিক দেওয়া বন্ধ করো। মেঘ তানিয়ার পাশে বসে তাহিরের দিকে তাকিয়ে বলল, মিস্টার তাহির খান, আপনি ঘুমাবেন না নাকি? তাহির চোখ বড় বড় করে তাকায়। মেঘ বুঝে যায় এই ছেলে সহজে ঘুমাবে না। তানিয়া বলল, ওর ঘুমানোর সাথে তোমার সম্পর্ক কি? না মানে, একটু রোমাঞ্চ করতাম আর কি। তানিয়া চোখ গরম করে তাকিয়ে বলল, খবরদার, আমার আশেপাশে এসেছ তো। ছেলের জ্বালায় বাঁচি না, এখন আবার ছেলের বাপ জ্বালাতে এলেন। সরো। এমন করো কেন সোনামোনা? এক ছেলের বাপ হয়েছ। সোনামোনা বলতে লজ্জা করে না? ছেলে কি শিখবে? ছেলে রোমাঞ্চ করা শিখবে। আর কি? তানিয়া মেঘের কোলে তাহিরকে দিয়ে বলল, এই নাও ছেলেকে এবার রোমাঞ্চ শেখাও। যদি কাঁদে আমাকে ডাকবে না একদম। বসে বসে রোমাঞ্চ শেখাবে। তানিয়া উল্টো মুখ করে শুয়ে পড়ল। মেঘ অসহায় মুখ করে ছেলের দিকে তাকিয়ে বলল, দেখলি, তোর মা আমাকে একদম ভালোবাসে না। একদম না। তার ভালোবাসার অভাবে আমি শুকিয়ে যাচ্ছি, সেটাও তোর মা দেখে না। মেঘ কথা বলেই যাচ্ছে, তার তাহির মুখে আঙুল দিয়ে অদ্ভুত শব্দ করছে। যেন সে মেঘের সব কথা বুঝতে পারছে। তানিয়া বাবা ছেলের কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসে। কাইফ রুমে প্রবেশ করে মিমিকে সাবধানের সাথে বিছানায় বসিয়ে দিল। ইচ্ছে তো করছিল ছুঁড়ে ফেলতে, কিন্তু মিমির মধ্যে যে আছে তার কথা ভেবে কাইফ তার ইচ্ছে এড়িয়ে গেল। দরজা লক করে এসে সে মিমির সামনে বসল। মিমি মুখ ঘুরিয়ে নিয়েছে। কাইফ ছোট্ট শ্বাস ফেলে মিমির মুখ দুহাতে আগলে নিয়ে নিজের দিকে ফেরাল। করুণ কণ্ঠে বলল, আমার সাথে কথা বলছো না কেন? আমি কি এতই জঘন্য? যার জন্য তুমি আমার সাথে কথা বলো না। মিমি চুপ করে আছে, দৃষ্টি তার নিচে। কাইফ মিমির মুখ উঁচু করে ধরে বলল, এই, তাকাবে না আমার দিকে? তুমি আমার সাথে কথা বলো না, কতটা কষ্ট হয় জানো? সব থেকে নিকৃষ্ট মানুষ মনে হয় নিজেকে। বলো আমাকে কি করলে তুমি আমার সাথে কথা বলবে? বলো। মিমির চোখ ছলছল করে ওঠে। তার জন্য এত কষ্ট পাচ্ছে মানুষটা। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি চাই না আমার সন্তান তার বাবাকে খুনি বলে জানুক। আপনি এই পথ থেকে সরে আসুন মিস্টার খান। আমার গর্ভে যে আছে তার কথা ভেবে অন্তত আপনি এসব ছেড়ে দিন। মিমির চোখ থেকে জল গড়িয়ে পড়ে। কাইফ দুহাতে তা মুছে দেয়। কপাল ঠেকায় মিমির কপালে। ধীর কণ্ঠে বলল, আমি ছেড়ে দেব। সব ছেড়ে দেব।
তবুও তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না। শেষ হয়ে যাব আমি। তুমি যে আমার সব। মিমি ফুপিয়ে কেঁদে ওঠে। কাইফ তার মাথা বুকের সাথে চেপে ধরে। মিমি তার টি-শার্ট খামচে ধরে কাঁদতে থাকে। কাইফ তাকে বাধা দেয় না। একটু কেঁদে না হয় সে মনের সব কষ্ট বের করে দিক। দেখতে দেখতে দিনগুলো পার হয়ে গেল। কিভাবে পার হয়ে গেল কেউ বুঝতেই পারল না। 8 মাসের তাহির মেঘের কোলে বসে ড্যাব ড্যাব করে চারপাশে তাকাচ্ছে। একটু আগেই সে কেঁদে কেটে কিছুক্ষণ জ্বালিয়ে তারপর শান্ত হয়েছে। তানিয়ার ধারণা মেঘের জন্যই ছেলে এমনটা হয়েছে। তানিয়া মেঘের পাশে বসে আছে। মেঘের অপর পাশে বসে রয়েছে নিশান। তার বয়স এখন 8। নিজেকে সে খুব বড় বড় মনে করে। সে নিজের বড় মামাকে আদর্শ বানিয়ে তার মতোই হয়ে যাচ্ছে, গম্ভীর। এখানে রিহা ও সিফাতও আছে। কিছু মাস পূর্বে তাদের বিয়ে হয়েছে। মিসেস মুক্তা অমত করেননি। তার নিজেদের জীবনে বেশ আছে। মিসেস মুক্তা খান ম্যানশনে পুরোপুরি শিফট হয়ে গিয়েছেন। তিনি একা একাই থাকতে চেয়েছিলেন কিন্তু মিমি তাকে ছাড়েনি। মিসেস রীতা, মিসেস মুক্তা বসে আছেন একপাশে। আফজাল খান, আজমল খান পরে আসবেন। কাইফ চিন্তিত মুখে সামনের দিকে তাকিয়ে আছে। ঈশানী তার কাঁধে হাত রেখে বলল, এত চিন্তা করছো কেন ভাইয়া? সব ঠিক হবে। কাইফের চিন্তা তবুও কমে না। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজে মুখরিত হয় চারপাশ। সকলের মুখে হাসি ফুটে ওঠে। কাইফ ছটফট করতে শুরু করে নবজাতককে দেখার জন্য, তাকে আগলে নেওয়ার জন্য। কাইফের ছটফটানি দেখে সকলে ঠোঁট টিপে হাসে। ওটি থেকে নার্স বের হয়। নার্স মুখ খোলার আগেই কাইফ লম্বা লম্বা পা ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলল, ওকে আমার কাছে দিন। সাবধানে দিবেন কিন্তু। নার্স এক গাল হেসে ছোট্ট শরীরটাকে কাইফের হাতে তুলে দেয়। কাইফ তাকে মন ভরে দেখে। চোখ ঝাপসা হয়ে আসে তার। পরপরই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তবে খুব দ্রুত সে নিজেকে সামলে নেয়। নার্স বলল, মেয়ে হয়েছে। আর আপনার স্ত্রী সুস্থ আছেন। তাকে কেবিনে দেওয়া হবে। নার্স চলে গেল। সকলে কাইফের ওপর হামলে পড়ল। ঈশানী অস্থির হয়ে বলল, ভাইয়া, আমার কোলে একটু দাও না। কাইফ হেসে তার কোলে দিয়ে দেয়। মেয়েকে বুকে নিয়ে অদ্ভুত প্রশান্তি অনুভব হয়েছে তার। মেয়েকে নিয়ে এক প্রকার কারাকারি শুরু হল। বংশের প্রথম মেয়ে বলে কথা। সকলের কাছে সে খুবই দামি। মিমিকে কেবিনে দেওয়ার পর কাইফ প্রথমে গেল তার সাথে দেখা করতে। মিমির পাশে বসে তার মাথায় হাত রাখতেই মিমি চোখ খুলে তাকাল। কাইফের দিকে তাকিয়ে সে মিষ্টি করে হাসল। কাইফ তার হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব মিমি? এই ঋণ যে আমি কখনো শোধ করতে পারব না। তুমি জানো, যখন ওকে কোলে নিলাম তখন মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। আর কেউ না, কেউ না। মিমি হেসে বলল, ও কোথায়? মেয়েকে নিয়ে কারাকারি চলছে বাইরে। ঈশানী বলে আমি নেব আর তানিয়া বলে আমি নেব। এদিকে মায়েরাও বসে আছে তাকে কোলে নেওয়ার জন্য।
কাইফ কথা শেষ করার পরপরই ঈশানী মেয়েকে কোলে নিয়ে প্রবেশ করল। তার পিছু পিছু নিশানও আসলো। মেয়ে ঘুমিয়ে আছে। মিমি পাশে তাকে শুইয়ে দিয়ে বলল, এতজনের কোলে ঘুরতে ঘুরতে তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে গো মিমি। আর তাহিরটাও কি হিংসুটে হয়েছে জানো। যেই দেখেছে সবাই ছোট বাবুকে কোলে নিচ্ছে কিন্তু ওকে নিচ্ছে না, সেই তো কাদা শুরু। মেঘ ওকে নিয়ে বাইরের দিকে গেল। সকলে এসে মিমির সাথে কথা বলে বের হয়ে গেল। শুধু রয়ে গেল নিশান আর কাইফ। মিমি ধীর কণ্ঠে বলল, মিস্টার খান, আমি আমাদের মেয়ের জন্য একটা নাম ঠিক করেছি। কাইফ উৎসুক হয়ে বলল, কি নাম? কাইফ খানের মেয়ে কায়া খান। কাইফ হাসে। নামটা তার ভালো লেগেছে। সে মুখ এগিয়ে ঘুমন্ত মেয়ের কপালে আলতো ভাবে ঠোঁট ছোঁয়ায়। অস্ফুট কণ্ঠে বলল, আমার ছোট্ট দুনিয়া, আমার কায়া। তার জীবন পূর্ণ হল। আর কিছু চায় না তার। নিশান গভীর দৃষ্টিতে কায়ার দিকে তাকিয়ে আছে। এমন টুকটুকে পুতুলের মতন বাচ্চা সে আগে দেখেনি। সে অনেক আগে কাইফের কাছে তার জন্য একটা বউ চেয়েছিল। এটাই কি তাহলে তার বউ? এমন টুকটুকে বই তো সে চেয়েছিল। নিশান কায়ার ছোট্ট হাত ধরে ফিসফিস করে বলল, আমার বউ। কেউ তা শুনতে পেল না। ছোট্ট নিশানের মনে চলতে থাকা বিষয়টাও কেউ ধরতে পারল না। তবে নিশানের কথা শুনে ঘুমন্ত কায়া কি একটুখানি হাসল। হয়তো হাসল। তার হাসি দেখে নিশানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সমাপ্ত।